সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ। গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আরেফিন শুভ অভিনীত পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা নীলচক্র। আজকে আমরা সেই গল্পটা শুনব যেটা আপনার বুক কাঁপিয়ে দেবে। সাইবার দুনিয়ার অন্ধকারে লুকিয়ে আছে এমন সব ভয়ঙ্কর সত্য যা আপনার কল্পনাকেও হার মানাবে। একটা ভিডিও, সেখান থেকে ব্ল্যাকমেইল, আর কয়েকটা আত্মহত্যা, সবকিছুর পেছনে লুকানো আছে এক অদৃশ্য শিকারীর ছায়া। কিন্তু কে সে, কেন এমন করছে, আর কেই বা বাঁচাবে সেই ফাঁদে পড়া মেয়েদের জীবন? চলুন শুরু করা যাক নীলচক্র সিনেমার শিহরণ জাগানো গল্প। সিনেমার শুরুতে আমরা রাশেদ নামের একটি কিশোর ছেলের জীবনের করুণ ঘটনা দেখতে পাই। রাশেদ স্কুলে মোটামুটি লেভেলের একজন ছাত্র ছিল, কিন্তু তার খুব দুষ্টু একটা বড়লোক বন্ধু ছিল। সেই বন্ধুর সাথে রাশেদ প্রায়ই স্কুলের দেয়াল টপকে ক্লাস পালাতো, সাইবার ক্যাফেতে গিয়ে চ্যাট রুমে ঢুকে সুজি নামের এক বিদেশি মেয়ের সাথে নোংরা টেক্সট আদান প্রদান করার জন্য। সামনেই ছিল রাশেদের পরীক্ষা। রাশেদের বাবা না থাকায় তার মা অনেক কষ্ট করে ছেলের পড়াশোনার খরচ চালাতো। রাশেদ ভেবেছিল টাকার অভাবে তার হয়তো আর পরীক্ষায় দেয়া হবে না, কিন্তু তার মা হঠাৎ কোত্থেকে যেন তাকে পরীক্ষার ফিস এনে দেয়। মায়ের এত কষ্ট দেখে রাশেদ ঠিক করে সে ভালো হয়ে যাবে এবং খুব ভালোভাবে পড়াশোনা করবে। কিন্তু তার সেই দুষ্টু বন্ধুটা অনেকটা জোর করেই শেষবারের মতো সেদিন স্কুল ছুটির পর রাশেদকে সাইবার ক্যাফেতে নিয়ে যায়। রাশেদের বন্ধুর বাবা ছিলেন একজন বড় ব্যবসায়ী। সে চায়না থেকে নিজের ছেলের জন্য একটা ভিডিও ক্যামেরা কিনে এনেছিল। সেটা দিয়ে দুজন মজা করে ভিডিও করতে করতে চলে আসে সাইবার ক্যাফেতে। রাশেদের বন্ধু জানায় নতুন কি একটা নাকি ব্লু ফিল্ম এসেছে, এলাকার সবার মধ্যে নাকি সেটা নিয়ে সাড়া পড়ে গেছে। কিন্তু রাশেদ জানতো না সেই ভিডিওর মাঝে তার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর সত্য। সেই ভিডিওতে যেই নারীকে সঙ্গমরত অবস্থায় দেখা যায়, সে আর কেউ না, স্বয়ং রাশেদের মা। নিজের মাকে এই অবস্থায় দেখে কিশোর রাশেদ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। দৌড়িয়ে সে পালিয়ে আসে বাড়িতে। কিন্তু বাড়িতে এসে সে দেখতে পায় ইতিমধ্যে ভিডিও ফাঁস হয়ে যাওয়ার লজ্জায় আত্মহত্যা করেছে তার প্রাণপ্রিয় মা। কাহিনী এরপর এক লাফে চলে আসে বর্তমানে। আমরা জুই নামের একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই ফেসবুকে লাইভ করতে। চটপটে সেই মেয়েটির বাবা ফয়সাল তখন বাসার পানির লাইন ঠিক করছিলেন। ফয়সাল কাজ শেষে নিজের স্কুটিতে করে তার মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে আসছিলেন, কিন্তু পথিমধ্যে হঠাৎ তার স্কুটি নষ্ট হয়ে যায়। এমনিতেও বাবার এই পুরাতন আমলের ভ্যাসপা স্কুটিটা জুয়ের একদমই পছন্দ না। তারপরে আবার রাস্তায় নষ্ট হয়ে যায় প্রায় প্রতিদিনই, যে কারণে জুইয়ের স্কুল প্রায়ই মিস যায়। তবে ফয়সাল যতটা স্বাভাবিক জীবনযাপন করে, তিনি মোটেও ততটা সাধারণ মানুষ নন। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার। তবে কিছুদিন আগে এক সাসপেক্ট আসামিকে ক্রেন দিয়ে উল্টো করে ঝুলিয়ে পেটানোর কারণে সাসপেন্ডেড হয়ে গেছেন তিনি। তবে ভালো অফিসারদের কদর সবসময়ই থাকে, তাই ফয়সালের ডিআইজি স্যার তাকে সাসপেনশন থেকে ডেকে আনেন নতুন একটা কেসের সমাধান করার জন্য। কিছুদিন আগে সূচনা নামের একটি মেয়ে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছে। সবাই ধারণা করছে সাইবার বুলিংয়ের শিকার হয়েই সূচনা আত্মহত্যা করেছে, কারণ কিছুদিন আগে একটি ছেলের সঙ্গে তার গোপন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। ফয়সাল ঘটনাটির তদন্ত শুরু করে। সূচনার বাবা সমীর বাবু প্রথমে কিছু বলতে না চাইলেও পরে জানায় সাগর নামের একটি ছেলের সঙ্গে তার মেয়ের সম্পর্ক ছিল। সেই ছেলের সাথে 31st নাইটে বাইরে গেলে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে নেয় কেউ। পরে সেই ভিডিও দেখিয়ে সূচনাকে ব্ল্যাকমেইল করে তারা। প্রায়ই সূচনাকে বিভিন্ন লোকের সাথে সম্পর্ক করতে বাধ্য করত তারা। এক পর্যায়ে সূচনা ব্ল্যাকমেইলারদের কথা শোনা বন্ধ করে দিলে তার গোপন ভিডিও ছড়িয়ে দেওয়া হয় ইন্টারনেটে। সমীর বাবু সব জানার পর পুলিশের কাছে মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। এ কারণে সূচনা সমাজের চোখে কলঙ্কিত হয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। আসলে পুরো ব্যাপারটা ছিল জয়নাল ওরফে জ্যাক নামের এক নাইট ক্লাব মালিকের ষড়যন্ত্র। সূচনার বয়ফ্রেন্ড সাগর প্রায়ই সেখানে নিজের বান্ধবীদের নিয়ে যেত এনজয় করতে। সেই নাইট ক্লাবে একটা স্পেশাল রুম ছিল, যার নাম্বার ছিল 401। সেখানে গোপন ক্যামেরা ফিট করার থাকতো। সাগর সেই রুমে গিয়েছিল সূচনাকে নিয়ে সময় কাটাতে। বাইরে যখন সবাই পার্টিতে ব্যস্ত, সেই সুযোগে সাগর লুটে নিচ্ছিল সূচনার সম্ভ্রম, আর জ্যাক গোপন ক্যামেরায় ভিডিও করে জমিয়ে নিচ্ছিল তাদের ব্ল্যাকমেইল করার রসদ।
যাই হোক, ফয়সাল কাজে ফিরেই মাঠে নেমে যায়। লিকড হওয়া ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে সে। ভিডিওতে দেখা যাচ্ছে সাগরের পিঠে একটা হাফ ডান ট্রাইবাল ট্যাটু আছে। সম্ভবত ট্যাটু করার মাঝপথে ব্যথা সহ্য করতে না পেরে কাজ বন্ধ করায় সে। ফয়সাল তার সহকারী রাজাকে খোঁজ লাগাতে বলে ঢাকাতে কোন স্টুডিওতে পাহাড়ি বা ট্রাইবাল ট্যাটু বানানো হয়। এদিকে তদন্ত করে সূচনার বাবা সমীর বাবুর স্টেটমেন্টের সত্যতা পাওয়া যায় না। বরং থানার ওসি জানান ভিডিও লিক হয়ে যাবার পর তারা সূচনার বাবাকে মামলা করতে বললে সূচনার বাবা থানায় এসে চিল্লাচিল্লি শুরু করে দেয়। তার কথা হলো তাকে কেন মামলা করতে হবে, পুলিশ মামলা ছাড়াই অপরাধী কেন ধরতে পারবে না। বিষয়টা ফয়সালের কাছে একটু অন্যরকম লাগে। এরই মধ্যে ফয়সালের সহকারী রাজা সেই ট্যাটু আর্টিস্টকে খুঁজে বের করে যে এই ধরনের ট্রাইবাল ট্যাটু আর্ট করে। ছেলেটির বাসা নর্দাতে, সেখানেই তার স্টুডিও। যেহেতু সাগর সেখান থেকে অর্ধেক ট্যাটু করিয়েছে, বাকি অংশ করার জন্য সেখানে সে আবার যাবে, তাই ফয়সাল একজন স্পাই লাগিয়ে রাখে সেখানে। তবে পুলিশ এখনও সেই ভিডিওর লোকেশন বের করতে পারেনি, অর্থাৎ কোন রিসোর্টে সূচনার ভিডিও করা হয়েছে সেটা এখনও বের করা যায়নি। এসবের মধ্যে সমীর বাবু থানায় আসে পুলিশ অপরাধীদের ধরতে পারল কিনা সেটার খোঁজ নিতে। ফয়সাল তখন তাকে চার্জ করে মিথ্যে বলার জন্য। সমীর বাবু অবশেষে স্বীকার করে আসলে সেদিন সে মামলা করতে চায়নি, কারণ তার মাথা ঠিক ছিল না, সে লোকলজ্জার ভয়ে মুষড়ে পড়েছিল। যাই হোক, অফিস শেষে ফয়সাল তার মেয়ে জুইকে নিয়ে যায় নাচ শেখার ক্লাসে। অনেকদিন ধরেই তার ছোট্ট মেয়েটা নাচ শিখতে চাচ্ছিল, কিন্তু এখানে এসে দেখে কোনো কোর্সে সিট খালি নেই। এটা নিয়ে ফয়সালের সঙ্গে অফিসের মহিলার তর্ক বিতর্ক চলছিল। তবে নাচের সুন্দরী টিচার রাইমা জুইয়ের একাগ্রতা দেখে নিজের থেকে এসে জুইকে ভর্তি করানোর ব্যবস্থা করেন। রাইমা একজন দক্ষ নাচের শিক্ষিকা, তবে তিনি সুস্থ সংস্কৃতির প্রতি আকৃষ্ট হলেও তার ছোট বোন রাইসা ঠিক তার উল্টো। রাইসা সারাদিন মোবাইল দিয়ে ভিডিও বানায়, টিকটক ভিডিও আর রিলস বানিয়ে বিখ্যাত হবার ইচ্ছা তার। এই সিনেমাতে টিকটকের মতো একটা অ্যাপ দেখানো হয়েছে যার নাম ছিল টুংটাং। বোন রাইমা যতই রাইসাকে বোঝাক যে ভার্চুয়াল জগৎ আর অ্যাকচুয়াল জগৎ এক না, রাইসা কিন্তু বোনের নিষেধ অমান্য করে সারাদিন ব্যস্ত থাকে টুংটাং অ্যাপে ভিডিও বানানো নিয়ে, কিন্তু সে অতটা ভিউ পেত না তার ভিডিওতে। এদিকে আমরা দেখতে পাই সেই জয়নাল ওরফে জ্যাককে, যে কিনা বিখ্যাত টুংটাং সেলিব্রিটি প্রিন্স খলিলকে নিয়ে এসেছে তার রিসোর্টে। প্রিন্স খলিলের সঙ্গে ডুয়েট করার জন্য নাকি মেয়েরা পাগল হয়ে থাকে, কারণ তার সাথে ভিডিও করলেই সেটা মিলিয়ন ভিউ হিট করে। প্রিন্স খলিলকে নিয়ে জ্যাক নতুন একটা ভয়ঙ্কর প্ল্যান সাজিয়েছে। খলিলের ১৩ জন নারী ভক্তকে সে কাশ্মীর ট্রিপে নিয়ে যাওয়ার নাম করে বর্ডারের ওপারে পাচার করে দেবে। মেয়েগুলো জানবে তারা প্রিন্স খলিলের সাথে ভিডিও বানানোর জন্য শুটিং করতে কাশ্মীরে যাচ্ছে, কিন্তু আসলে তাদেরকে পাঠানো হবে পাচারের উদ্দেশ্যে। এদিকে সাগর কিন্তু একেবারে গা ঢাকা দিয়েছে। তার ফোনও সূচনার আত্মহত্যার পর থেকে বন্ধ। সাগর ধরা না পড়ায় সমীরবাবু এবার থানায় এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। পুলিশ কেন এখনও সাগরকে ধরতে পারছে না সেটা নিয়ে সে ক্ষুব্ধ। এদিকে নিজের ভিউ বাড়ানোর উদ্দেশ্যে টুংটাং অ্যাপের মেম্বারদের সাথে একটা গেট টুগেদার পার্টিতে যায় রাইসা। সেখানে তার সঙ্গে পরিচয় হয় বিখ্যাত সেলিব্রিটি রিমনের সঙ্গে। লাজুক স্বভাবের রাইসাকে মনে ধরে যায় রিমনের। সে ভক্তদের এড়িয়ে রাইসার সঙ্গে ফ্লার্ট করে এবং পরিচিত হয়। এরপর রাইসা নাওয়া খাওয়া বাদ দিয়ে ভিডিও কলে রিমনের সঙ্গে যোগাযোগ করতে থাকে। আর রিমনও তো মেয়ে পটাতে পারদর্শী। খুব সহজেই সে রাইসাকে নিজের আয়ত্তে নিয়ে আসে। সে রাইসার সাথে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ভিডিও এবং রিলস বানায়। ফলে জীবনে প্রথমবারের মতো রাইসার ভিডিওতে ভিউ সংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে যায়। রাইসা এরপরে রিমনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে। এদিকে নাচের ক্লাসে প্রায়ই ফয়সালের লেট হয়ে যেত জুইকে নিতে আসতে। সে সময়টা জুই রাইমার সাথে গল্প করে কাটাতো। বাবা মেয়ের খুনসুটির পাশাপাশি রাইমার সঙ্গেও মা হারা মেয়ে জুইয়ের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এসব কিছুর মধ্যে সমীর আর একটা কাণ্ড করে বসে। সে লাইভে এসে সরাসরি পুলিশকে দোষারোপ করে। সে সাগরের ছবি দেখিয়ে জনগণকে অনুরোধ করে এই ছেলেকে কোথাও দেখলে যেন তাকে জানানো হয়। ফয়সাল অবশ্য সমীর বাবুর এই অস্বাভাবিক আচরণে মন খারাপ করে না। নিজের মেয়ে হারানোর কষ্টে সে নিজের মাথা ঠিক রাখতে পারবে না, এটাই তো স্বাভাবিক। এর মধ্যে হঠাৎ একদিন সাগরের মোবাইল ফোন অন করা হয়। লোকেশন ট্রেস করে টিম নিয়ে সেদিকে যেতে থাকে ফয়সাল। অন্যদিকে জয়নালের লোকেরাও সাগরের লোকেশন জেনে তাকে মারতে রওনা করে।
কারণ সাগর পুলিশের কাছে সব ফাঁস করে দিলে বিপদে পড়ে যাবে জয়নাল। সাগর লুকিয়ে ছিল একটা পোর্ট এলাকায়। সেখানে জয়নাল ওরফে জ্যাকের গ্যাংয়ের সাথে ফয়সালের পুলিশ বাহিনীর গুলি বিনিময় হয়। তবে ফয়সাল তাদেরকে ধরতে সক্ষম হয় না। কিন্তু হঠাৎ রাজা সাগরের লাশ আবিষ্কার করে। কেউ সাগরকে ইট দিয়ে থেতলে মেরে ফেলে রেখেছে একটা কন্টেইনারের ভেতরে। যেহেতু জয়নালের লোকদেরকে পুলিশ আগেই তাড়িয়ে দিয়েছিল, তাই সাগরকে কে মারল সেটা নিয়ে কনফিউশনে পড়ে যায় ফয়সাল। তবে সিসি ক্যামেরায় দেখা যায় তারা আসার আগে সেই পোর্টের সামনে রাস্তা দিয়ে গায়ে চাদর দিয়ে হেঁটে যাচ্ছিল সমীর বাবু। তবে কি সমীর বাবু নিজেই সাগরকে মেরে নিজের মেয়ের নিহত হবার প্রতিশোধ নিল? ব্যাপারটা খতিয়ে দেখতে সমীরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সমীর জানায় তাকে একটা নাম্বার থেকে ফোন করে বলা হয়েছিল ওই সময়টায় সেই জায়গায় যেতে, তাহলে সাগরকে খুঁজে পাওয়া যাবে। এর বেশি কিছু সে জানে না। যেই নাম্বার থেকে তাকে ফোন করা হয়েছিল সেটা অবশ্য আনরেজিস্টার্ড একটা নাম্বার, এবং এখন সেই নাম্বারটা সুইচড অফ। কোনো প্রমাণ না থাকায় সমীর বাবুকে ছেড়ে দেয় ফয়সাল। সবকিছু মিলিয়ে সেদিনও জুইকে ড্যান্স ক্লাস থেকে আনতে অনেক দেরি হয়ে যায় ফয়সালের। তবে রাইমা সেই সময়টায় জুইকে দেখে রাখছিল। রাতের বেলা গিয়ে ফয়সাল গাড়িতে করে জুইকে নিয়ে আসে এবং রাইমাকে বাসায় পৌঁছে দেয়। রাইমার সঙ্গে ফয়সালের তখন থেকে একটা কেমিস্ট্রি গড়ে ওঠে। এদিকে সেই ব্ল্যাকমেইল চক্র আবারও সক্রিয় হয়ে ওঠে। ফতুল্লায় এক শিক্ষক তার ছাত্রীর সঙ্গে সম্পর্ক করে সেই ইন্টিমেট ভিডিও ছড়িয়ে দেয় ইন্টারনেটে। মেয়েটি অপমানে বিষ পানে নিজের প্রাণ বিসর্জন দেয়। অন্যদিকে পালিয়ে যায় সেই লম্পট শিক্ষক। সাগরের লাশ পোস্টমর্টেম করা হয়। ডাক্তার জানায় পুলিশ যাবার 1 ঘন্টা আগেই সাগরকে ইট দিয়ে আঘাত করে মারা হয়েছে। তবে ঘটনাস্থলে পাওয়া মার্ডার উইপন, সেই ইটটা কোনো স্বাভাবিক ইট নয়, সেটার ঘনত্ব স্বাভাবিকের চেয়ে একটু বেশি। পুরো ঘটনাচক্র সাগরকে কনফিউজড করে দেয়। গত 2 বছরে 16টি মেয়ের গোপন ভিডিও লিক হয়েছে। সেই ভিডিওগুলো সব একই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, 16টা ভিডিওর কোনোটাতেই ছেলেটার মুখ দেখা যায় নাই। সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে একটি চক্রই এই পুরো ঘটনাগুলো ঘটার পেছনে দায়ী। ভিডিওগুলো লিক হবার কয়েক ঘন্টার মধ্যেই মেয়েরা আত্মহত্যা করেছে। তার মানে ভিডিওগুলো হঠাৎ করে লিক করা হয়নি। দীর্ঘদিন ধরে তাদেরকে এসব নিয়ে ব্ল্যাকমেইল করা হয়েছে। তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করা হয়েছে। ফলে ভিডিও লিক হবার পর মেয়েরা নিজেদের আর ধরে রাখতে পারেনি। কেসটা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ায় কয়েকদিন জুইকে নাচের ক্লাসে নিয়ে যেতে পারেনি ফয়সাল। এ কারণে রাইমা একদিন তাদের বাসায় এসে খোঁজ নেয়। রাইমাকে দেখে ফয়সালের খালা খুবই খুশি হয়ে যায়। মনে মনে ফয়সালের জন্য সে এরকমই একটা মেয়ে খুঁজছিল। যাই হোক, সে রাতে খাওয়া দাওয়া শেষে ফয়সাল রাইমাকে নিয়ে তার সেই স্কুটারে করে বাড়িতে নামিয়ে দিয়ে আসে। এটা ছিল অনেকটা রোম্যান্টিক লং ড্রাইভ, যদিও প্রতিমধ্যে এক জায়গায় নষ্ট হয়ে যায় ফয়সালের ভটভটিটা। রাতটা যত সুন্দরী যাক, সকালটা কিন্তু আসে নতুন এক সমস্যা নিয়ে। ফতুল্লায় সেই শিক্ষক যে ছাত্রীর ভিডিও লিক করেছিল, তার ইট দিয়ে থেতলানো একটা লাশ পাওয়া যায় ব্রিজের নিচে। একদম ঠিক সাগরের মতো ভারী ইট দিয়ে হত্যা করা হয়েছে তাকে। এবারও আমরা দেখতে পাই জনগণের চোখ এড়িয়ে সমীর বাবু সেই জায়গা থেকে বের হয়ে যাচ্ছে। তবে জনগণের চোখ এড়াতে পারলেও সিসি ক্যামেরার চোখ সে এড়াতে পারে না। এবার রাতের বেলা পুলিশ সমীর বাবুর বাড়িতে রেইড দেয়। তারা গিয়ে দেখতে পায় সমীর বাবু রাতের বেলা বাড়ি থেকে বের হয়েছে। তার স্ত্রীর কাছ থেকে তারা জানতে পারে সূচনা আত্মহত্যা করার কয়েকদিন পর থেকেই সমীর বাবু প্রতি রাতে নিয়ম করে বাড়ির বাইরে বের হয়। তবে তার ধারণা মেয়ের মৃত্যু সমীর বাবুকে পাগলাটে ধরনের করে দিয়েছে এবং তার মাথা ঠিক নেই, তাই সে রাতের বেলা বাড়িতে থাকে না। তবে যাবার আগে পুলিশ সমীর বাবু বাড়িতে আসলে থানায় এসে স্যারেন্ডার করতে বলে দিয়ে যায়। ফয়সাল ছাড়া তার টিমের অন্য সবাই সমীর বাবুকে হত্যাকারী হিসেবে সন্দেহ করছিল, কারণ সাগর বা ফতুল্লার ওই টিচার দুজনের লাশ যেখানে পাওয়া গেছে তার আশেপাশের জায়গাগুলোতে সিসি ক্যামেরাতে সমীর বাবুকে দেখা গেছে। এদিকে আমরা দেখতে পাই সেই জয়নাল ওরফে জ্যাক কিন্তু তার ব্যবসা জমিয়ে তুলেছে। প্রিন্স খলিলকে দিয়ে বাগে আনা সেই 13টা তরুণীকে সে বর্ডার পার করে ওপারে পাচার করে দেয় এবং কামিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। প্রিন্স খলিলের পর্ব শেষ হলে এবার জ্যাক নজর দেয় সেই রিমনের দিকে। সে রিমনকে ইনসিস্ট করে রাইসাকে নিয়ে পার্টিতে আসতে। রিমন রাইসাকে নিয়ে পার্টিতে আসে এবং ঠিক যেভাবে সাগর সেই 401 নাম্বার রুমটা নিয়েছিল, রিমনও সেই 401 নাম্বার রুমে রাইসাকে নিয়ে ঢোকে। তারা সেই রুমের ভেতরে ইন্টিমেট হয়।
গত কয়েক মাস ধরে রিমনের সঙ্গে টুংটাঙে ভিডিও বানাতে বানাতে রাইসাও রিমনের প্রেমে পড়ে গিয়েছিল। তাই রিমন তার সঙ্গে ইন্টিমেট হতে চাইলে সে বাধা দেয় না। তবে সেই মুহূর্তে সেই রুমের ভেতরে সবকিছু ভিডিও করে নেয় জ্যাকের লোকেরা। তবে রাইসা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি তার প্রেমিক রিমন তার সঙ্গে এরকম প্রতারণা করবে। পরদিন সে যখন সেই রিসোর্টের সুইমিং পুলের পাশে বসে সুন্দর সময় কাটাচ্ছিল, সে সময় সুইম করে আসে জ্যাক। রাইসাকে দেখেই সে তার অনেক প্রশংসা করে, কারণ টুংটাঙে রাইসা ছিল তখন রাইজিং স্টার। তবে রাইসার হাতে একটা কম দামি ফোন দেখে সে উষ্মা প্রকাশ করে। সে রাইসাকে একটা অফার দেয়, যেই অফারটা নিলে রাইসা শুধু দামি ফোনই নয়, লক্ষ লক্ষ টাকা কামাতে পারবে। তার এই রিসোর্টে বিভিন্ন সময়ে অনেক পার্টি হয়। সে সমস্ত পার্টিতে অনেক ভিআইপি গেস্ট থাকে। সেই ভিআইপি গেস্টরা বিপুল পরিমাণ টাকার বিনিময়ে নারী সঙ্গ উপভোগ করতে চায়। রাইসা যদি সে সমস্ত ভিআইপি গেস্টদেরকে সঙ্গ দিতে পারে, তাহলে অনেক টাকা কামাতে পারবে। রাইসা জ্যাকের মুখে এ সমস্ত নোংরা কথা শুনে রেগে চলে যেতে চায়, কিন্তু সে সময় জ্যাক তাকে যেতে বাধা দেয় আর মোবাইলে সেই রাতের ভিডিও দেখায়। রাইসা ভিডিওটি দেখে আতঙ্কে কাঁপতে থাকে। সে ভাবতেও পারেনি গত রাতের তার আর রিমনের ইন্টিমেট মুহূর্তের ভিডিও এভাবে জ্যাকের দখলে চলে এসেছে। জ্যাক অন্য মেয়েদের সাথে যা করে এবার রাইসার সঙ্গেও তাই করে। রাইসাকে বলে সে যদি জ্যাকের অফার মেনে ভিআইপিদেরকে সার্ভিস না দেয়, তাহলে এই ভিডিও ভাইরাল করে দেবে। ভিডিও ভাইরাল হলে পাবলিক ফ্রিতে বিনোদন নেবে, আর ভিআইপিদেরকে যদি রাইসা বিনোদন দেয় তাহলে অনেক টাকা কামাবে। কাজেই রাইসার জন্য দ্বিতীয় অপশনটা চুজ করাই উইন উইন সিচুয়েশন। তবে গত রাতে প্রেমের ফাঁদে পড়ে রাইসা একটা ভুল করলেও সে আদতে কোনো বাজে মেয়ে নয়, তাই সে জ্যাকের এই প্রস্তাবে রাজি হয় না। ফলাফলস্বরূপ জ্যাক ভিডিওটা ভাইরাল করে দেয়। সবার হাতে হাতে চলে যায় রাইসার রাতের সেই গোপন ভিডিও। রাইসার বড় বোন রাইমা তখন নাচের ক্লাসে ছোট ছোট শিশুদেরকে নাচ শিখাচ্ছিল। ঠিক সে সময় তার অফিসের সেই মেয়েটি এসে মোবাইলে সেই ভিডিওটি দেখায়। নিজের ছোট বোনের এরকম ভিডিও দেখে রাইমা শোকে মুষড়ে পড়ে, কিন্তু মুহূর্তেই তার ভেতরে চলে আসে একটি ভয়। অন্য মেয়েদের ভিডিও লিক হবার কয়েক ঘন্টার মধ্যেই তারা আত্মহত্যা করেছে। রাইমা তাই দ্রুত নিজের বাড়ির দিকে আসতে থাকে। সে বারবার রাইসাকে ফোন করে, কিন্তু রাইসা ফোন ধরে না। আসলে ভিডিওটি লিক হবার পর লজ্জায় এবং অপমানে রাইসাও অন্য মেয়েদের মতো আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। সে ফ্যানে ওড়না বেঁধে ঝুলে পড়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাড়িতে চলে আসে রাইমা এবং সে রাইসাকে সেখান থেকে উদ্ধার করে। পুরো ঘটনাটি দ্রুত ফয়সালকে জানায় রাইমা। ফয়সাল তার টিম নিয়ে রাইমাদের বাড়িতে চলে আসে। ইতিমধ্যে অনলাইন থেকে ভিডিওটি রিমুভ করার ব্যবস্থা করেছে সে। রাইসার কাছ থেকে রিমনের ব্যাপারে জানার পর ফয়সাল তার টিম পাঠিয়ে দেয় রিমনকে ধরার উদ্দেশ্যে। রিমন তখন একটা পার্লারে গিয়ে হেয়ার স্টাইল করছিল। তার ধারণাও ছিল না এত দ্রুত পুলিশ তার খোঁজ পেয়ে যাবে। রিমন ভেবেছিল অন্যান্য বারের মতো মেয়েটা হয়তো আত্মহত্যা করে নেবে এবং তাদের কথা কেউই জানতে পারবে না। কিন্তু কথায় আছে না যে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। রাইসা যে বেঁচে যাবে সেটা তারা ভাবতে পারেনি। তাই পুলিশ সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় রিমনকে সেলুন থেকে ধরে নিয়ে আসে। স্পেশাল ব্রাঞ্চের অফিসে এনেই রিমনকে পাঠানো হয় টর্চার সেলে। ফয়সাল তার ট্রেডমার্ক একটা পদ্ধতি প্রয়োগ করে। ফয়সাল রিমনের টুংটাঙের উপর অর্থাৎ মেশিনের উপর সস এবং তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। শুরুতে রিমন কোনো কিছু স্বীকার না করলেও এই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হবার পর অর্থাৎ নিজের সবচেয়ে স্পর্শকাতর জায়গাতে আগুন ধরিয়ে দেবার পর সবকিছু স্বীকার করে নেয়। সে জানায় সে ভিডিও করেছে জয়নাল ভাইয়ের অর্থাৎ জ্যাকের কথায়। ফয়সাল আর দেরি করে না, তার টিম নিয়ে সে রাতেই তারা জ্যাকের নাইট ক্লাবে রেইড দেয়। সেই রাতে জ্যাকের নাইট ক্লাবে আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী বালাম ডিজে হয়ে গান বাজাচ্ছিল। তো সেই গানের আসরে চারিদিকে যখন সবাই ডিস্কোর তালে তালে নাচছিল, তখন ভিড়ের মধ্যে লুকিয়ে পড়ে ফয়সাল এবং তার টিম। তবে জয়নাল বা জ্যাকের সেই লোক যে সাগরকে মারতে গিয়েছিল, তারা কিন্তু দেখে ফেলে ফয়সালদেরকে এবং তারা বুঝে ফেলে যে এখানে পুলিশ এসেছে। সেই লোকগুলো রাজাকে আঘাত করে পালিয়ে যায়, কিন্তু জয়নাল বা জ্যাক পালাতে পারে না। তাকে গান পয়েন্ট করে উঠিয়ে নিয়ে আসে ফয়সাল। থানায় এনেই তাকে টর্চার সেলে ঢুকিয়ে দেওয়া হয়। হালকা টর্চার করার পরও সে মুখ খোলে না।
তারপর ফয়সাল আস্তে আস্তে টর্চারের লিমিট বাড়াতে থাকে। জয়নালের মুখে পলিথিন আটকে তার শ্বাস বন্ধ করে দেওয়া হয়, সেই সঙ্গে চলতে থাকে লাঠির আঘাত। কিন্তু জয়নাল কিছুই স্বীকার করে না, বরঞ্চ সে 1 ঘন্টা আলটিমেটাম দেয়। এর মধ্যেই ফয়সালকে তাকে ছেড়ে দিতে হবে বলে হুঁশিয়ারি দেয়। এর কারণটাও আমাদের সবার জানা। জয়নালের পার্টিতে যে সমস্ত ভিআইপি গেস্ট আসে, বুঝতেই পারছেন তারা অনেক বড় বড় প্রভাবশালী নেতা এবং কর্মকর্তা। জয়নাল ফেঁসে গেলে তাদেরকেও ফাঁসিয়ে দেবে, কারণ তারাও সে সমস্ত মেয়েদের সঙ্গ উপভোগ করেছে। তাই জয়নালকে থানায় আনার 1 ঘন্টার মধ্যে এতগুলো ফোন আসে তাকে ছেড়ে দেবার জন্য, যে নিরুপায় হয়ে ডিআইজি এসে ফয়সালকে নির্দেশ দেয় জয়নালকে ছেড়ে দিতে। জয়নাল হাসতে হাসতে থানা থেকে বের হয়ে যায়। আসলে ফয়সালের কাছে জয়নালের এগেইনস্টে তেমন কোনো প্রমাণ ছিল না। রিমন জয়নালের বিরুদ্ধে টর্চারের সময় মুখ খুলেছে ঠিকই, কিন্তু ফয়সাল খুব ভালো করেই জানে কোর্টে গেলে রিমন জয়নালকে চেনে না বলে জানাবে। তাই সে রাইসাকে অনুরোধ করে জয়নালের ব্যাপারে মুখ খোলার জন্য। কিন্তু রাইসা তখনও খুবই শকে ছিল। রাইমা রাইসাকে অনেক টাইম দিতে থাকে যাতে রাইসা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিন্তু সে তখনও নর্মাল হতে পারে না, কারণ তার পরিবারের অন্যান্য সদস্যরা, এমনকি তার মাও তাকে অ্যাভয়েড করত। এদিকে এক রাতে ফয়সাল ফলো করা শুরু করে সমীর বাবুকে। সমীর বাবু অন্যান্য রাতের মতো সে রাতেও বের হয়েছিল, কিন্তু ফয়সাল আগে থেকেই রাস্তায় অপেক্ষা করছিল তার জন্য এবং তাকে আটকে ফেলে। তবে ফয়সালের উদ্দেশ্য ছিল শুধুমাত্র তার সঙ্গে কথা বলা, গল্প করে তাকে বোঝানো যে এভাবে রাতের বেলা বের হলে তার উদ্দেশ্য সফল হবে না। সন্তান মারা যাওয়ায় বাবা মারা যেমন কষ্ট পায়, ঠিক তেমনি বাবা মারা কষ্টে থাকলে সন্তানের আত্মাও কষ্ট পাবে। এ সমস্ত কথা বলে তাকে বাড়ি ফিরে যেতে বলে ফয়সাল। কিন্তু ফয়সালের সঙ্গে এতক্ষণ কথা বলার পর সমীর বাবু তাকে একটা সত্যি কথা বলে দেয়। আসলে সূচনা মারা যাবার কিছুদিন পরে তার বাড়িতে একটা খাম কে বা কাহারা দিয়ে যায় এবং তার ভেতরে ছিল একটা সিম কার্ড। সেই সিম কার্ডটা সে ফোনে লাগানোর পর একটা লোক তাকে ফোন করে এবং ফোন করে জানায় সূচনার আরও 3টা ভিডিও নাকি ইন্টারনেটে আছে। সমীর বাবু যদি চায় তার মেয়ের হত্যার শাস্তি হোক, তাহলে সে যা যা বলবে তাই যেন করে। সেই মোতাবেকই সে যেখানে যখন সমীর বাবুকে যেতে বলেছে, সমীর বাবু তখনই সেখানে গিয়েছে এবং সে সেখানে গিয়ে দেখেছে কোনো না কোনো লম্পট সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই লোকটি নিজের নাম বলেছে যিশু এবং সে বলেছে সে ফয়সালকে চেনে এবং ফয়সালের সঙ্গে তার পুরনো হিসাব নিকাশ বাকি আছে। ফয়সাল পুরো ব্যাপারটা শুনে হতবাক হয়ে যায়। এতদিন সে ভেবেছিল যে সমীর বাবু হয়তো নিজের ক্ষোভ কাটানোর জন্য রাতের বেলা এভাবে এদিকে ওদিকে ঘুরে বেড়ায় এবং হত্যাকাণ্ডের স্থানে উপস্থিত হওয়াটা একদমই কাকতালীয়। কিন্তু এবার সে বুঝতে পারে সেই হত্যাকারী ইচ্ছে করে সমীর বাবুকে হত্যাকাণ্ডের স্পটে যেতে বলে, যাতে পুলিশ সমীর বাবুকে নিয়ে ব্যস্ত থাকে এবং প্রকৃত হত্যাকারী তাদের নজর এড়িয়ে যায়। তার উপরে সেই হত্যাকারী বলেছে যে ফয়সালকে সে চেনে এবং তার নাম যিশু, কিন্তু ফয়সাল যিশু নামের কাউকে চেনে না। তাই পুরো ব্যাপারটা তার মাথায় তালগোল পাকিয়ে যায়। এদিকে রাইসা ধীরে ধীরে স্বাভাবিক হওয়া শুরু করে। তার বোন রাইমার সঙ্গে সে বের হলে এলাকার ছেলেরা তাকে টিজ করতে থাকে, ফলে রাইসা আরও ভেঙে পড়ে। সে বুঝতে পারে এই পৃথিবী তাকে আর কখনো স্বাভাবিকভাবে নিবে না। তার পরিবার এবং বড় বোন রাইমার জন্যও সবকিছু কঠিন হয়ে পড়ছিল। রাইসার ভিডিও লিক হবার পর থেকেই রাইমার নাচের ক্লাস থেকে গার্জিয়ানরা মেয়েদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছিল, কারণ তারা ধারণা করছিল রাইমার ক্লাসে মেয়েরা পড়লে তাদের চরিত্র নষ্ট হয়ে যাবে। এই পুরো ব্যাপারগুলো নিয়ে রাইসা একদমই ভেঙে পড়ে এবং সে এবার সত্যি সত্যি আত্মহত্যা করে নেয়। রাইমা তার ছোট বোনকে হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে শুরু থেকেই সেই জ্যাকের কথা মুখ ফুটে না বলার কারণেই রাইসাকে এভাবে প্রাণ দিতে হয়েছে। কিন্তু রাইমা এখন আর সে ভুল করে না। সারা জীবন সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলা রাইমা রাইসার সেই পেজে গিয়ে লাইভে আসে এবং সে সবাইকে জ্যাকের ব্ল্যাকমেইলিং এর কথা খুলে বলে এবং বিচার চায়। রাইমার দেখা দেখি আর একটা মেয়েও লাইভে চলে আসে, সেও জ্যাকের কথা বলে। এরকম আরো অনেক মেয়ে যারা বিভিন্ন সময়ে জ্যাকের দ্বারা ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে বিভিন্ন ভিআইপিদের সার্ভিস দিতে বাধ্য হয়েছে, তারাও লাইভে আসে এবং সবাই জ্যাকের বিচার চাওয়া শুরু করে। সোশ্যাল মিডিয়াতে পুলিশ কেন জ্যাককে ধরছে না সেটা নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এবার সুযোগ পেয়ে যায় ফয়সাল। সে তার ডিআইজি স্যারকে জানিয়ে
টিম নিয়ে রওনা করে জ্যাককে ধরার উদ্দেশ্যে। কিন্তু জ্যাক এভাবে ভাইরাল হয়ে যাবার পর নিজেই একটু আত্মগোপনে চলে যায়। তবে আমরা বুঝতে পারি এই জয়নাল বা জ্যাকই কিন্তু এই গ্যাংয়ের মাথা নয়, তাদেরও উপরে কেউ আছে। জ্যাকের পরিচয় যখন সোশ্যাল মিডিয়াতে ফ্ল্যাশ হয়ে যায় তখন সেই লোকটি এসে জ্যাককে হত্যা করে রেখে যায় এবং ঠিক একইভাবে অর্থাৎ সেই মোটা ইট দিয়ে থেতলে সে জ্যাককে মেরে ফেলে। ফয়সাল টিম নিয়ে সেখানে গেলে জ্যাকের লাশ ছাড়া অন্য কিছুই পায় না। জ্যাকের রিসোর্ট থেকে জ্যাকের সঙ্গী সাথী মোটামুটি সবাইকেই ধরে ফেলে তারা, কিন্তু তাদের মধ্যে একজন লোককে তারা ধরতে পারে না। চশমা পরিহিত এই লোকটি একজন আইটি বিশেষজ্ঞ। ৩ মাস আগে সে জ্যাকের দলে যোগ দিয়েছিল। জ্যাকের মৃত্যুর সাথে সাথে ব্ল্যাকমেইলিং এর শিকার হতে থাকা মেয়েরা হয়তো তাদের বিচার পেল, কিন্তু এই ৬ জন লোক যাদেরকে ইট দিয়ে মাথা থেতলে হত্যা করলো সেই হত্যাকারী কে? এই সিরিয়াল কিলারকে ধরার জন্য ফয়সাল পাজল মেলাতে থাকে। হঠাৎ করে তার মাথায় আসে যিশুকে উল্টালে হয়ে যায় সুজি। সুজি সেই সাইবার ক্যাফের বিদেশি মেয়েটা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফয়সাল আসলে কে। আমরা একদম শুরুতে যে রাশেদকে দেখেছিলাম, সেই গরিব ছেলেটি যার মায়ের গোপন ভিডিও ফ্লাশ হয়ে যাবার পর তার মা আত্মহত্যা করেছিল, সেই রাশেদের যে দুষ্টু বন্ধুটা ছিল সেই বন্ধুটাই হচ্ছে ফয়সাল। ছোটবেলায় ওই ঘটনার পর রাশেদ হয়ে গিয়েছিল নিরুদ্দেশ, আর ফয়সাল পড়াশোনা করে হয়েছে পুলিশ অফিসার। ফয়সাল বুঝতে পারে এই পুরো ঘটনার পেছনে হয়তো আছে তার বন্ধু রাশেদ। রাশেদের মা কিন্তু কাজ করত একটা সিরামিক কারখানাতে, যাদের কাজ ছিল ইট বানানো। ইট দিয়ে মাথা থেতলে মারার রহস্যটাও এখন ফয়সালের কাছে ক্লিয়ার হয়। ফয়সাল অনেক খোঁজ করে রাশেদের এক খালার ঠিকানা খুঁজে বের করে। সেই খালার বাসায় গিয়ে নিজের পরিচয় দিলে রাশেদের খালা ফয়সালকে চিনতে পারে, কিন্তু তার খালার কাছ থেকে ফয়সাল জানতে পারে রাশেদ আর সেই বাসাতে থাকে না। ৫ বছর আগেই সে সেই বাসা ছেড়ে দিয়ে আলাদা হয়ে গেছে এবং এই ৫ বছর সে তার খালার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তবে তার খালার কাছে রাশেদের বড় হবার পরের একটা ছবি আছে। সেই ছবিটা সে ফয়সালকে দেখায়। ছবিটা দেখে ফয়সাল অবাক হয়ে যায়, কারণ এই চেহারা সে জ্যাকের নাইট ক্লাবে দেখেছে। তবে রাশেদকে এখন সে কিভাবে ধরবে? রাশেদকে ধরার জন্য সে টোপ হিসাবে ব্যবহার করে রিমনকে। রিমন এতদিন পুলিশের জিম্মায় ছিল, তবে এখন তারা রিমনকে ছেড়ে দেয়। ফয়সাল খুব ভালো করেই জানতো রাশেদ রিমন ছাড়া পেয়েছে শুনলে রিমনকে হত্যা করার জন্য তার পিছু নেবে। এ কারণে রিমনের শরীরে আগেই একটা জিপিএস ট্র্যাকার ফিট করে রেখেছিল রাশেদ। মুক্তি পাবার পর রিমন যখন হেঁটে যাচ্ছিল তখন রাস্তা থেকে তাকে তুলে নেয় সেই অজ্ঞাত হত্যাকারী। সাথে সাথেই জিপিএস এর লোকেশন দেখে ফয়সাল তাদের পিছু নেয়। ট্রেস করতে করতে সে পৌঁছে যায় এক জঙ্গলে। সেই জঙ্গলের ভেতরে একটা গুহা ছিল। গুহার ভেতরে ঢুকে ফয়সাল চমকে যায়। সেখানে কম্পিউটার, এতদিন ধরে হত্যা করা ভিকটিমদের ছবি, সেই সঙ্গে ব্ল্যাকমেইল হওয়া মেয়েদের ছবি, সবকিছু সেখানে আছে, যেন সেটা একটা মিনি ল্যাবরেটরি। হঠাৎ করেই দূর থেকে হারমোনিকার শব্দ ভেসে আসে। ফয়সাল খুব ভালো করেই জানতো রাশেদের খুব প্রিয় ছিল এই হারমোনিকা। ফয়সাল দূর থেকে তার প্রিয় বন্ধুকে ডাকতে থাকে, কিন্তু রাশেদ ফয়সালের ডাকে সাড়া দেয় না। সে অন্ধকার আড়াল থেকে ফয়সালের সঙ্গে কথা বলতে থাকে এবং আমরা বুঝতে পারি রাশেদ ফয়সালের প্রতি প্রচণ্ড ঘৃণা এবং ক্ষোভ নিয়ে বড় হয়েছে। কিন্তু কি তার কারণ, সেটা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই ঘটনায় যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। রাশেদের মা একটা সিরামিক কারখানায় কাজ করত, আর সেই সিরামিক কারখানায় ইট সাপ্লাইয়ের কাজ পেয়েছিল ফয়সালের বাবা, যিনি ছিলেন একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। ফয়সালের বাবা চায়নায় গিয়ে অনেকগুলো ইট নিয়ে আসে, কিন্তু কারখানায় পরীক্ষা করে দেখা যায় সেই ইটগুলোর ঘনত্ব অনেক বেশি এবং সেগুলো নির্মাণ কাজে ব্যবহার উপযোগী নয়। এজন্য সেই ইটগুলো বিদেশিরা ক্যান্সেল করে দেয়। কিন্তু এত বড় ইটের চালান ক্যান্সেল হয়ে গেলে তারা অনেক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বে। তাই সেই সিরামিক ফ্যাক্টরির ম্যানেজার একটা নতুন বুদ্ধি করে। সে সেই ইটগুলো এলোমেলোভাবে ফ্যাক্টরির বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রাখে। ফ্যাক্টরির সাধারণ কর্মচারীরা সেই ইটগুলোকে নিজেদের ইট ভেবেই আস্তে আস্তে নিয়ে যেতে থাকে, কিন্তু পরবর্তীতে সেসব ভিডিও দেখিয়ে তারা দাবি করে সেই ফ্যাক্টরির ইটগুলোকে সেই কর্মচারীরা চুরি করেছে। আসলে পুরো ব্যাপারটাই তাদের
মানহীন ইট বিদেশ থেকে কিনে নিয়ে আসার ঘটনার ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা। ইট চুরির মিথ্যে মামলায় অনেক লোকের চাকরি চলে যায়, যাদের মধ্যে ছিল রাশেদের মাও। কিন্তু রাশেদের মা তখন চাকরি চলে যাবার পর একদম হতবিহ্বল হয়ে পড়ে। সামনেই ছিল তার ছেলের পরীক্ষা। সেই পরীক্ষার ফিস জোগাড় করার জন্য সে ম্যানেজারের কাছে যায় এবং তাকে হাতে পায়ে ধরে অনুরোধ করে তার চাকরিটা ফেরত দিতে। ম্যানেজার চাকরিটা ফেরত দিতে চায়, কিন্তু ফেরত চাইলে তার সঙ্গে রাশেদের মাকে অনৈতিক সম্পর্ক স্থাপন করতে বলে। রাশেদের মা কোনো উপায় না পেয়ে তাতে রাজি হয়, কিন্তু সেই ধূর্ত ম্যানেজার অনৈতিক সম্পর্ক করার সময় একটা ভিডিও ক্যামেরা ব্যবহার করে সেটা রেকর্ড করে রাখে। রাশেদের মাকে চাকরি ফেরত দেওয়ার পরও সে বারবার তাকে তার নিজের বাসায় ডাকত। তখন যখন রাশেদের মা যেতে চায় না, তখন সেই ভিডিও সে ইন্টারনেটে লিক করে দেয়। আর এই ভিডিওটা সে করেছিল সেই ক্যামেরা দিয়ে, যেটা ফয়সালের বাবা চায়না থেকে এনেছিল ফয়সালের জন্য। তো বুঝতেই পারছেন রাশেদ কেন ফয়সালকে এত ঘৃণা করে। রাশেদ অবশ্য তার মা মারা যাবার পর ওই ম্যানেজারকে ইট দিয়ে থেতলে মেরেছিল এবং তারপর এলাকা ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। রাশেদ যখন অন্ধকার থেকে এসব কথা বলছিল, ফয়সাল তখন আস্তে আস্তে গুহার ভেতরে তার বন্ধুকে খুঁজছিল, কিন্তু হঠাৎ করে সে লক্ষ্য করে রিমনের লাশ পড়ে আছে। ঠিক একইভাবে ইট দিয়ে থেতলে থেতলে রাশেদ রিমনকে মেরে রেখে গেছে। আর সেই মুহূর্তেই চারপাশে ধোঁয়ায় ভরে যায় এবং ফয়সাল অজ্ঞান হয়ে পড়ে। তার জ্ঞান ফিরলে সে নিজেকে হাত বাঁধা অবস্থায় মেঝেতে আবিষ্কার করে এবং প্রথমবারের মতো বড় হবার পর তার প্রিয় বন্ধু রাশেদকে সামনাসামনি দেখে। এই রাশেদ আর কেউ নয়, সেই নাইট ক্লাবে যে ডিজে গান বাজাতো আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী বালাম। তিনি এই সিনেমাতে ভিলেন রাশেদ চরিত্রে অভিনয় করেছে। রাশেদ ফয়সালের ওপর ক্ষোভ ঝাড়তে থাকে। ফয়সাল তার বাবার কাছে ক্যাবেনার না চাইলে আজকে হয়তো তার মাকে এভাবে আত্মহত্যা করতে হতো না, কারণ ফয়সালের বাবা ক্যামেরা এনেছিল বলেই সেই ম্যানেজার ক্যামেরা দিয়ে তার মায়ের গোপন ভিডিও ধারণ করতে পেরেছিল। রাশেদ ক্ষুব্ধ হয়ে ফয়সালের গায়ে গুলি করে। ফয়সাল মাটিতে পড়ে গেলে সে আবার চলে আসে ফয়সালকে ইট দিয়ে মারার জন্য, কিন্তু সে ভুলে গিয়েছিল যে ফয়সাল একজন পুলিশ অফিসার এবং তার কাছেও বন্দুক আছে। তাই রাশেদ যখন ফয়সালকে ইট দিয়ে মারতে যায়, ফয়সাল তখন অনিচ্ছা সত্ত্বেও নিজের ছোটবেলার প্রিয় বন্ধুকে গুলি করে হত্যা করে এবং এখানেই সমাপ্ত হয় রাশেদের প্রতিশোধের কাহিনী। আস্তে আস্তে সবকিছুই স্বাভাবিক হয়ে যেতে থাকে। ব্ল্যাকমেইলের শিকার হওয়া মেয়েরা যেন স্বস্তি খুঁজে পায়। বিচার পেলেও কখনো প্রিয়জন হারানোর কষ্ট ভুলে থাকা যায় না। তাই একমাত্র মেয়েকে হারানোর কষ্ট নিয়ে সমীর বাবু চলে যায় গ্রামে। রাশেদের যেহেতু অন্য কোনো কাছের আত্মীয় স্বজন ছিল না, তাই ফয়সাল নিজেই উদ্যোগী হয়ে তাকে কবর দেয়। আমরা ভেবেছিলাম এর মধ্য দিয়েই হয়তো শহরের নীলচক্র থেমে গেছে, কিন্তু আমরা দেখতে পাই সেই জ্যাকের টিমের বেঁচে যাওয়া লোকটি, যে কিনা কম্পিউটার এক্সপার্ট হিসাবে তার টিমে ঢুকেছিল, তার কাছে থাকা ভিডিওগুলো সে রাতের আধারে সেই নোংরা সাইটে একে একে আপলোড করছে। তার মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মেয়েদের ফাঁদে ফেলে তাদের গোপন ভিডিও নেয়ার সেই নীলচক্র এখনো থামেনি। প্রিয় দর্শক বন্ধুরা, এর মধ্য দিয়েই শেষ হয় নীলচক্র সিনেমাটি। পুরো সিনেমাতে রাশেদের মনস্তত্ত্ব দুইভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। প্রথমত, তার শুরু থেকেই যারা এ সমস্ত গোপন ভিডিও ব্যবহার করে মেয়েদেরকে ফাঁদে ফেলে তাদের প্রতি তার একটা ক্ষোভ ছিল, কারণ তার নিজের মাও এভাবে মারা গেছে। তাই সে যুক্ত হয়েছিল জয়নাল বা জ্যাকের দলে একজন ডিজে হিসাবে। সে আশেপাশে লক্ষ্য করত এবং দেখত যে কোন ছেলেরা মেয়েদের এভাবে ব্ল্যাকমেইল করার জন্য দায়ী। তাই সে সুযোগ পেয়েই ছেলেগুলোকে বিভিন্ন জায়গাতে গিয়ে হত্যা করত, যেমন সাগর বা রেমন বা ফতুল্লার সেই শিক্ষক। আর প্রতিটা জায়গাতেই সে সমীর বাবুকে ডেকে আনতো মার্ডার প্লেসের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করার জন্য, যাতে সিসি ক্যামেরায় পুলিশ তাকে দেখে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। এরপর যখন সে জানতে পারে এই কেসের দায়িত্বে আছে ফয়সাল, তখন সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ ফয়সালের প্রতি তার ছোটবেলা থেকেই একটা ঘৃণা জন্মেছিল, কারণ ফয়সালের ক্যামেরা দিয়েই তার মায়ের গোপন ভিডিও ধারণ করা হয়েছিল। যদিও এতে ফয়সালের কোনো হাত ছিল না, পুরোটার জন্যই দায়ী ছিল সেই সিরামিক ফ্যাক্টরির ম্যানেজার। কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা ফেস করা রাশেদ তো আর এত লজিকের ধার ধারবে না। তাই সে শুরু থেকেই ফয়সালকে নিজের আয়ত্তে আনতে চেয়েছে এবং যেটা সে পেরেছে সিনেমার শেষে। ফয়সাল রাশেদকে মারতে চায়নি,
কিন্তু শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে গিয়ে তাকে রাশেদকে মারতেই হয়। তবে নীলচক্র কিন্তু এখনো শেষ হয় না, কারণ আমরা দেখতে পাই শেষ মুহূর্তে সেই জ্যাকের দলের বেঁচে যাওয়া লোকটা আবারও মেয়েদের গোপন ভিডিও নিয়ে আপলোড করে দিয়েছে সোশ্যাল মিডিয়া সাইটে। জানি না পরবর্তীতে নীলচক্রের কোনো সিকুয়েল আসবে কিনা, কিন্তু আসলে হয়তো আমরা এর পরের পরিণতি দেখতে পাবো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওতে কিন্তু অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, তাই আপনাদের পরিচিত কেউ যদি সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে থাকে তাদেরকে ভিডিওটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ার খারাপ দিকটি সম্পর্কে জানতে সাহায্য করুন। প্রিয় দর্শক, আমাদের R4 রিভিউ বাংলা চ্যানেলে আমরা সাধারণত বাংলা কন্টেন্ট যেমন বাংলা সিনেমা বা ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ রিভিউ এবং এক্সপ্লেইন করে থাকি। আপনারা যারা বাংলা কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাদের কাছে অনুরোধ থাকলো এখনই সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের পথ চলার সঙ্গী। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এখানেই শেষ করছি। বিদায়।